এখন আমরা দেখব সমস্যা সমাধান পার্ট ইন্টারন্যাশনালের লিখিত। তো এখানে যদি আপনাকে বলে যে একটা পলিসি বানাতে, তো এটার জন্য আপনি এভাবে করতে পারেন: প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, এরকম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তারপর ডান দিকে দিকে দিবেন তারিখ, তারপর শিরোনাম দিবেন, একটা শিরোনাম যেটা আছে। তো এটা হচ্ছে নীতিপত্র বা পরামর্শপত্র। তারপর এরকম প্রারম্ভিক সংক্ষিপ্ত আলোচনা, তারপর সমস্যার প্রেক্ষাপট শুরু থেকে বর্তমান পর্যন্ত কী হয়েছে, সমস্যার প্রভাব, তারপর সম্ভাব্য সমাধান বা সুপারিশ, আর পরিশেষে নিজের সমাপ্তি মন্তব্য তুলে ধরতে হবে। তো এখানে একটা বলছে যে আপনার যেটা কলোনি, এটা হচ্ছে 46-এ আসছিলো, এটা এখন আমরা পড়বো না। তো যাই হোক, এটা হচ্ছে এখান থেকে কি কি পয়েন্ট আমরা তুলতে পারি, সেটা হচ্ছে এখানে যে ব্যক্তি আপনার হচ্ছে কি বলছে যে গোপনীয়তার গুরুত্ব, যেখানে ব্যক্তি নিয়ন্ত্রণের অভাব আছে, তারপর ভবিষ্যৎ আচরণের ঝুঁকি আছে, তারপর সামাজিক ও রাজনৈতিক অপব্যবহার ঝুঁকি আছে। তো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আইনি সুরক্ষা করতে হবে, প্রযুক্তিগত সমাধান, সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারপর উপাত্ত উপনিবেশ, এটা হচ্ছে সামাজিক আর রাজনৈতিক রাজনৈতিক ও সামাজিক পরিণত কী হতে পারে। এখানে হচ্ছে প্রতিযোগিতামূলক বাধার সৃষ্টি হবে অর্থনৈতিকের ক্ষেত্রে, তারপর বহুজাতিক কোম্পানির প্রভাব বৃদ্ধি পাবে, নব্য উপনিবেশ বাদ সৃষ্টি হবে। আর রাজনৈতিকের মধ্যে আছে সার্বভৌমত্বের হুমকি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ, তারপর কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা সৃষ্টি, আর ভূ রাজনৈতিক দুর্বলতা। আর সামাজিকের মধ্যে পড়বে গোপনীয়তা সুরক্ষা ঝুঁকি, তারপর হচ্ছে সামাজিক বন্ধন দুর্বল হওয়া, সাংস্কৃতিক আগ্রাসন, মানসিক স্বাস্থ্য, এটা পড়তে পারে। তো ভারত আর বাংলাদেশের এখানে সম্পর্ক নিয়ে বলছে যে কী কী অবস্থান, বর্তমান অবস্থান কেমন এবং ভবিষ্যতে কী করতে হবে। তো একটা ভূমিকা দিলাম আগে, ভূমিকা দেওয়ার পরে এরকম মৈত্রী সম্পর্ক গড়ে ওঠে 1971 সালের পর থেকে। তো বর্তমান অবস্থা হচ্ছে ভারতীয় ভিসা সীমিতকরণ করছে, তারপর হচ্ছে কূটনৈতিক দপ্তরে হামলা করছে 2 ডিসেম্বর 2024 সালে ত্রিপুরার আগরতলায়, তো সহকারী হাইকমিশনে। তারপর হচ্ছে সীমান্ত বেড়া নির্মাণের কূটনৈতিক তলব করছে। তারপর আপনার এদিকে ভারতের কর্তৃক সীমান্ত পুশিং করা হচ্ছে, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করছে। তারপর এপ্রিল মাসে করছে 2025 সালে। ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন বাংলাদেশের নামে বিভিন্ন কিছু। তারপর বাংলাদেশের করণীয় কি, দ্বিপাক্ষিক কূটনৈতিক সংলাপ জোরদার করতে হবে, সংখ্যালঘুদের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষা করতে হবে, তারপর সীমান্তর সমস্যা জোরালো প্রতিবাদ ও দলীয় উপস্থাপন করতে হবে, তারপর ভিসা নীতির যৌক্তিক সমাধানে উদ্যোগ গ্রহণ করতে হবে, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। আর কি আছে এখানে, বাণিজ্য ভারসাম্য আনার জন্য রপ্তানির ক্ষমতা বৃদ্ধি করতে হবে, যোগাযোগ ও ট্রানজিট সুবিধা পুনর্মূল্যায়ন করতে হবে, তারপর মিডিয়া অপপ্রচার রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারপর এদিকে যে সোর্সগুলো দেওয়া আছে এখানে, তো এখানে বলছে যে ট্যারিফ এর জন্য এখন বাংলাদেশ হচ্ছে কী কী প্রভাব পড়বে এবং হচ্ছে কী করতে হবে এটা মোকাবেলার জন্য। তো এখানে হচ্ছে 2013 সালে জিএসপি বাতিল করা হয়। তারপর এখন 20% শুল্ক আছে। তো প্রভাব কী পড়বে, রপ্তানি আয় হ্রাস হবে আমাদের, তারপরে গার্মেন্টস শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে, চাকরির বাজারে চাপ পড়বে, বৈদেশিক মুদ্রা রিজার্ভে নেতিবাচক প্রভাব পড়বে, টাকার মানে অবমূল্যায়ন হবে, বিদেশি বিনিয়োগে স্থবিরতা হবে, কূটনৈতিক ও রাজনৈতিক চাপ এরকম আসবে আর কি। করণীয় হচ্ছে বাজার বৈচিত্র্যকরণ, পণ্যের মান ও বৈচিত্র্য বৃদ্ধি, অর্থনৈতিক কূটনীতি জোরদারকরণ, বিশ্ববাজারের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানিকারকদের সহায়তা প্রদান, বাণিজ্য চুক্তি ও আঞ্চলিক জোটে সম্পৃক্ততা, মুদ্রানীতি ও আর্থিক স্থিতিশীলতা রক্ষা। তারপর এদিকে হতে পারে আর কি হতে পারে, বলছে যে এই সংকটটা একটা সুযোগ হিসেবে দেখা যেতে পারে, এটা বলছে এখানে। তারপরে যে একটা আপনার পরামর্শপত্র এখানে দিচ্ছে, বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, তারপর তারিখ দিচ্ছে, এদিকে একটা শিরোনাম দিচ্ছে, শিরোনামে সমস্যার প্রেক্ষাপট আলোচনা করছে, তারপর বর্তমান পরিস্থিতি কী। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ হচ্ছে রেমিটেন্স প্রেরণে সপ্তম এখন বর্তমান বিশ্বে, দক্ষিণ এশিয়ায় তৃতীয়। আর 2024 অনুযায়ী আপনার হচ্ছে 16.5 মিলিয়ন বাংলাদেশ কর্মী অন্য দেশে নিযুক্ত আছে। তারপর দক্ষতার অভাব আছে আমাদের এখানে, দক্ষতার অভাব। তারপর হচ্ছে এরকম 55% হচ্ছে খুব অল্প দক্ষ আর কি। এটা হচ্ছে আপনার অনুযায়ী বিএমইটি অনুযায়ী, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। তো শোষণ ও নিরাপত্তাহীনতা তো আছেই। তারপর অপ্রাতিষ্ঠানিক রেমিটেন্স হুন্ডিতে পাঠায়। তারপর প্রযুক্তির অভাব আছে, প্রযুক্তি আপনার হচ্ছে এআই ইন্ডেক্সে বাংলাদেশ হচ্ছে জাস্ট 0.38, যেটা সিঙ্গাপুরের চেয়ে অনেক কম, আর এদিকে কেনিয়া আর ঘানার চেয়েও কম। তো
তারপর হচ্ছে আপনার সমস্যাগুলোর প্রভাব, এগুলো হচ্ছে দেশের রেমিটেন্স প্রোভাইডার কমে যেতে পারে। তারপর হচ্ছে অভিবাসন ব্যয় বৃদ্ধি এবং শ্রম শোষণ বেড়ে যাবে, নতুন এবং উন্নত শ্রম বাজারের সুযোগগুলো হাতছাড়া হবে, দেশের তরুণ জনসংখ্যা বেকারত্বের ঝুঁকিতে পড়বে, বৈশ্বিক প্রতিযোগিতা বাংলাদেশ পিছিয়ে পড়বে। এখন এগুলো সমাধানের সুপারিশ কী হতে পারে? তারপর হতে পারে যে নতুন শ্রমবাজার চিহ্নিতকরণ এবং প্রবেশাধিকার নিশ্চিতকরণ। তাহলে কি এর মধ্যে তিনটা পয়েন্ট আছে। এটা হচ্ছে সুনির্দিষ্ট বাজার গবেষণা ও বিশ্লেষণ, কী কী বাজারে আপনার যে রোবোটিক্সের বাজার, ইলেকট্রিশিয়ান, রিনিউয়েবল এনার্জি বাজার চিহ্নিত করতে হবে। তারপর কৌশলগত চুক্তি করতে হবে, বিভিন্ন দেশের চুক্তি করতে হবে, প্রবাসীদের নেটওয়ার্কটাকে ব্যবহার করতে হবে। আর 2 নম্বর আছে হচ্ছে দক্ষতা ও বিদেশি ভাষার ঘাটতি পূরণ। তো এখানে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করতে হবে, স্কিল্ড ওয়ার্কার করতে হবে, তারপর ভাষা শিক্ষা দিতে হবে, তার প্রশিক্ষণটাকে বহুমুখী করতে হবে, আর সফট স্কিলস জানা থাকতে হবে। আর 3 নম্বর হচ্ছে শ্রমিকদের বেআইনি এবং আন্তর্জাতিক অধিকার নিশ্চিতকরণ। তো এখানে কী করতে হবে? দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে, তারপর হচ্ছে সক্রিয় দূতাবাস করতে হবে, নারী শ্রমিকদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা করতে হবে, মানব পাচার আর মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য প্রতিরোধ। তো এখানে যত টাস্ক ফোর্স গঠন করা যেতে পারে। তারপর হচ্ছে জনসচেতনতা করা যেতে পারে, হুন্ডি মাথা যেতে টাকা না টাকা ভরে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। তারপর হচ্ছে এখানে কি প্রিভেনশন অ্যান্ড সাপ্রেশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যাক্ট 2012 এটা অনুযায়ী পরিচালনা করা যেতে পারে। তারপর ডিজিটাল প্ল্যাটফর্মে সহযোগিতা নেওয়া যেতে পারে। তারপর 5 হচ্ছে বাংলাদেশ জনশক্তির ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা, অর্থাৎ অন্যান্য দেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে, ফ্রি স্কিল ফ্রম বাংলাদেশ ব্র্যান্ডিং করতে হবে। তারপর সাংস্কৃতিক কূটনীতি করা যেতে পারে, অথবা কনসুলার সার্ভিস সহজীকরণ এবং প্রবাসীদের পাশে থাকা এরকম করা যেতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন যে 80% হচ্ছে প্রবাসীদের সমস্যা দেশ থেকে হয়, আর 20% হয় আর কি বিদেশ থেকে আর কি। তো রেমিটেন্স প্রবাহকে প্রাতিষ্ঠানিক চ্যানেলে আনা, এখানে হচ্ছে আপনার আর্থিক প্রণোদনা দিতে হবে ব্যাংক থেকে। তারপর ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসার করতে হবে, কেওয়াইসি যেটা হচ্ছে ব্লক চেইন ভিত্তিক কেওয়াইসি, এটা আর কি আপনার ব্যবস্থা করতে হবে। তো চতুর্থ শিল্প বিপ্লবের জন্য জনশক্তিতে প্রস্তুত করা। তো এখানে হচ্ছে আপনার শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ করতে হবে, আর গবেষণা ও বিনিয়োগ করতে হবে। আচ্ছা, তো এখানে বলছে যে শক্তি নিরাপত্তার জন্য কি কি একটা বাস্তব একটা রোড ম্যাপ এখানে করতে বলছে। তো এখানে বলছে যে বর্তমান প্রেক্ষাপটটা কি? বর্তমান প্রেক্ষাপট হচ্ছে যে প্রাকৃতিক গ্যাসের সংকট আছে, তারপর হচ্ছে এলএনজি আমদানি নির্ভরতা আমাদের 2018 সাল থেকে শুরু করছি আমরা। প্রাকৃতিক গ্যাসে হচ্ছে আপনার 44% বিদ্যুৎ আর কি উৎপাদন হয় এই প্রাকৃতিক গ্যাস থেকেই। আর 2030 থেকে 40 সালের মধ্যে এটা শেষ হওয়ার মতো আশঙ্কা করা যাচ্ছে। তারপর আজকের মধ্যে কয়লা সীমাবদ্ধতা আছে, 3.1 বিলিয়ন টন যদিও মজুদ আছে, কিন্তু এগুলো উত্তোলনের জন্য আমাদের কোনো প্রযুক্তি নাই। জলবায়ু ঝুঁকি আছে, তারপর গ্রিন এনার্জি অবকাঠামো সীমাবদ্ধতা আছে। তারপর গ্রিন এটা হচ্ছে কি গ্রিন এনার্জি ট্রানজিশনের বাস্তবসম্মত রোড ম্যাপ। তো এখানে হচ্ছে প্রাথমিক ভিত্তি তৈরি হচ্ছে 2025 থেকে 2030 সাল পর্যন্ত করতে হবে। তো এই পর্যায়ে কী করতে হবে? এটা হচ্ছে জাতীয় গ্রিন এনার্জি নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন করতে হবে। তারপর নবায়নযোগ্য প্রযুক্তিতে কর ছাড় এবং ভর্তুকি দিতে হবে। গ্রামাঞ্চলে সৌর হোম সিস্টেম বিস্তার করতে হবে। কারিগরি দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, জনগণের জন্য মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। আর মধ্যম পর্যায়ে যেটা হচ্ছে রূপান্তরের গতিবিধি 2030 থেকে 2040 পর্যন্ত, এখানে কী করতে হবে? জাতীয় গ্রিডে 50% নবায়নযোগ্য শক্তি সংযোজন করতে হবে, স্মার্ট গ্রিড ও স্মার্ট মিটার চালু করতে হবে, শহরে সৌর ছাদ করতে হবে, ইলেকট্রনিক যানবাহন ও চার্জিং অবকাঠামো উন্নয়ন করতে হবে, কৃষি ও শিল্পে নবায়নযোগ্য প্রযুক্তি ব্যবহার করতে হবে। তো 3 বছর হচ্ছে পরিপূর্ণ রূপান্তর ও টেকসই ভবিষ্যৎ। এখানে কী করতে হবে? আপনার হচ্ছে 2045 সালের মধ্যে আপনার ধাপে ধাপে সব ক্ষেত্রে আপনার জীবাশ্ম জ্বালানি বন্ধ করতে হবে, জাতীয় তারপর এনার্জি স্টোরেজ ব্যবস্থা করে তুলতে হবে, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি কিন্তু একটা স্টোরেজ অনেক বড় সমস্যা, এই জন্য এটা করতে হবে। তবে সরকারি বেসরকারি ভবনে শতভাগ গ্রিন এনার্জি ব্যবহার করতে হবে, আঞ্চলিক গ্রিন এনার্জি সহযোগিতা ও বাণিজ্য করতে হবে। তো জলবায়ু অভিযোজন ভিত্তিক শক্তি পরিকল্পনা গ্রহণ করতে হবে। তো এগুলো আর কি চ্যালেঞ্জগুলো করে আপনাদেরকে এরকম আমরা চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে পারলে আমরা একটা রিনিউয়েবল এনার্জিতে আমরা একটা উদাহরণ হিসেবে থাকতে পারবো। তো এগুলাই করতে হবে। তবে লাস্টে একটা মন্তব্য করতে হবে নিজের, এইটাভাবে আপনি পলিসি মেকিং করতে পারবেন। ধন্যবাদ।